সকাল এক দেশ এক ভোট আলোচনায় গড় হাজির, কিন্তু হুইপ জারি করা হয়েছিল বিজেপির তরফ থেকে। হুইপ জারি থাকলেও গড় হাজির ছিলেন 20 জন পদ্ম সাংসদ। ভোটাভুটির সময় গড় হাজির ছিলেন এই 20 মন্ত্রী সাংসদ, আর সে কারণেই শোকজ করা হলো এবার। কারণ হুইপ সত্ত্বেও গড় হাজিরায় কি শোকজের ভাবনা একাধিক মন্ত্রী সাংসদকে? কি ভাবা হচ্ছে আরো বিস্তারিত মৈত্রেয়ী জানাতে পারবে এই বিষয়ে। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে। মৈত্রেয়ী, তাহলে কি এবার শোকজের ভাবনা, কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে এই 20 পদ্ম সাংসদকে? দেখো, বিজেপির তরফ থেকে বারবার যেটা বলা হয়, এমনকি প্রধানমন্ত্রীও দলীয় একাধিক বৈঠকে উল্লেখ করেছেন যে দলীয় শৃঙ্খলা সব থেকে ওপরে রাখা হয়, এবং এই গতকালের এই লোকসভায় উপস্থিত থাকার জন্য 3 লাইন হুইপ জারি করা হয়েছিল বিজেপির তরফ থেকে। 3 লাইন হুইপের অর্থ হচ্ছে সমস্ত সাংসদকে উপস্থিত থাকতেই হবে, এবং তাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেটা তারা চিফ হুইপকে আগে থেকেই জানাবেন। এমনকি প্রধানমন্ত্রী তার যে গতকাল যে তার একটি কার্যক্রম রয়েছে রাজস্থানে, সেই বিষয়ে উল্লেখ করেছিলেন, পিএমও থেকে সেটা জানানো হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে 20 জন সাংসদ এবং যার মধ্যে কিছু সিনিয়র ক্যাবিনেট মিনিস্টারও রয়েছেন, তারা অনুপস্থিত ছিলেন এবং বিনা ইনফর্ম করেই অনুপস্থিত ছিলেন। এই বিষয়টিকে বিজেপি ভালোভাবে দেখছে না। গতকাল ভোটাভুটিতে বিজেপি পেরিয়ে যেতে পারলেও বিজেপিকে যথেষ্ট অস্বস্তির মুখে পড়তে হয়েছিল। তার কারণ তাদেরই 20 জন সাংসদ অনুপস্থিত ছিলেন, এবং এই যে ভোটাভুটি হয়েছে তাতে বিজেপির সংখ্যা যা ছিল সেটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না বিজেপির জন্য, এবং সেই জায়গাতে দাঁড়িয়েই বিজেপির সিদ্ধান্ত এই সাংসদদের শোকজ করার, এবং তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে যে কেন তারা অনুপস্থিত ছিলেন 3 লাইন হুইপ জারি করা সত্ত্বেও। এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের জবাব যদি সন্তোষজনক না হয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে ব্যবস্থা নেওয়াও হতে পারে বলে আমরা বিজেপির শীর্ষ নেতৃত্ব সূত্রে জানতে পারছি। সোনিয়া, বেশ। আর এবার একটু নজর রাখবো আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের। রাজ্যসভায় অমিত শাহর মন্তব্যের প্রতিবাদ। আমরা একটু ছবিটা দেখাবো। আম্বেদকরকে অপমান করার অভিযোগ উঠে আসছে, এবং তাই আম্বেদকরের ছবি নিয়েই এই বিক্ষোভ। শাহী মন্তব্যে কংগ্রেসের এই বিক্ষোভের ছবি ধরা পড়ছে। আরো বিস্তারিত মৈত্রেয়ী জানাতে পারবে এখনকার ছবিটা। মৈত্রেয়ী, এই মুহূর্তের কথা যদি বলতে হয়, তাহলে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে, এবং মন্ত্রীর কাছে তারা অমিত শাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন। গতকাল রাজ্যসভায় জবাবি ভাষণে অমিত শাহ উল্লেখ করেছিলেন যে আম্বেদকরের নাম বারবার করে উল্লেখ করা এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আম্বেদকরের নাম যতবার তারা সেই জায়গায় যদি ভগবানের নাম তারা নিতেন, তাহলে তারা এতদিনই স্বর্গপ্রাপ্তি তাদের হয়ে যেত। এবং এই বিষয়টিকেই অত্যন্ত নিন্দার চোখে দেখছে কংগ্রেস, এবং তারা এই বিষয় নিয়ে আজকে সকাল থেকে বিক্ষোভ শুরু করেছে কংগ্রেস। একদিকে যেরকম অ্যাডজয়েন্টমেন্ট মোশন আনা হয়েছে, এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। সাংসদ তারা উত্তাল করেন, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী নেতৃত্বে তারা বিক্ষোভ দেখান। এবং যদিও তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে একটি কড়া জবাব দিয়ে কংগ্রেসকে, এবং সেখানে রটেন ইকোসিস্টেম বলে উল্লেখ করেছেন কংগ্রেসকে। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন मल्लिकार्जुन खड़गे এবং राहुल गांधी। बेश मৈত্রেয়ী, अमित शाह डिस्कशन कर रहे थे। उन्होंने ये कहा था, आप लोग अंबेडकर 100 बार पुकारते हो, उतना ही अगर आप 100 बार भगवान का नाम अगर लेते तो आप 7 बार स्वर्ग में जाते। ये बात कहकर बाबा साहब का अपमान किया, संविधान का अपमान किया, और वो मंशा जो उनके दिमाग में है, वो बाबा साहब अम्बेडकर के संविधान को रेस्पेक्ट नहीं देना चाहते हैं। অমিত শাহ সংবিধানের আলোচনা শেষে যে বক্তৃতা করেছেন তার কোনো উত্তর কংগ্রেসের কাছে নেই, এমনকি কোনো বিরোধী রাজনৈতিক দলের কাছে নেই। যেভাবে দিনের পর দিন সংবিধানের অবমাননা হয়েছে, সংবিধানের সঙ্গে কংগ্রেস কার্যত কাটাছেঁড়া করে, তার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে আম্বেদকরের এই সামনে নিয়ে আসা হয়েছে। আম্বেদকরের সঙ্গে বিশ্বাসঘাতকতা কারা করেছে? নেহরু কি আচরণ করেছিলেন আম্বেদকরের সঙ্গে? নেহরুর অনিচ্ছায়
তিনি মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন এবং তারপর তাকে হারানোর সর্বপ্রকার প্রচেষ্টা কংগ্রেসের তরফ থেকে হয়েছে। আম্বেদকরের নাম উচ্চারণ করার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আজকে কংগ্রেসীদের নেই। ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে মর্টার উদ্ধার হয়েছে। হ্যাঁ, দিনহাটার ঝিকরি গ্রাম, সেখানে মর্টার উদ্ধার। একেবারে চাষের জমি, ছবিটা দেখাচ্ছি আপনাদের, সেই চাষের জমি থেকেই উদ্ধার হয়েছে এই মর্টার। সকালবেলায় কৃষকরা যান এবং এই মর্টার দেখতে পান। কিন্তু সব থেকে যেটা বিষয় আপনাদের জানাবো, তবে তার আগে ছবিটা দেখাই। না না নেই 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 কাজ করতেছি, সেটা তো পাঠাইছি যা আছে তো কর। ঠিক যে কথা বলছিলাম, মানে এই ছবিটা দেখানোর আগে যে কথা বলছিলাম, সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মর্টার নিয়ে কেন কথা বলছি, কারণ ৭১-এ পাক সেনার ব্যবহৃত মর্টার নাকি এটা। আরো ডিটেল জানার চেষ্টা করব। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করই জানাতে পারবে। শুভঙ্কর, যে ছবিটা আমরা দর্শকদের দেখাচ্ছি মর্টারের, সেই মর্টার নাকি ৭১-এর যুদ্ধে পাক সেনারা ব্যবহার করেছিল। হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে যে কথাটা বলে রাখি, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটা ২ ব্লকের ঝিকরি সীমান্ত এটি। এই ঝিকরি সীমান্তে যে কাঁটাতারের বেড়া রয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে যাতে দুষ্কৃতীরা কিছু পাচার করতে না পারে, এপারে আসতে না পারে, সেই জন্য যে কাঁটাতারের বেড়া রয়েছে, সেই কাঁটাতারের বেড়ার পাশেই চাষের জমি রয়েছে। সেই চাষের জমিতে যখন কৃষকরা ধানের বীজতলা তৈরি করার জন্য মাটি খুঁড়ছিল, সে সময়ই সেই মর্টারটি দেখতে পান স্থানীয় এক কৃষক হিতেন মোদক। এরপরেই তিনি গোটা বিষয়টি সেখানকার যে বিএসএফ ক্যাম্প আছে সেখানে তিনি বিষয়টি জানান। এরপরেই বিষয়টি স্পষ্ট হয় যে সেটা একটি পাকিস্তানি মর্টার এবং ১৯৭১ সালে সম্ভবত সেটি যে যুদ্ধ হয়েছিল, ভারত পাকিস্তান যুদ্ধ, সেই যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এরপরই খবর দেওয়া হয় বিন্নাগুড়ি যে আর্মি ক্যান্টনমেন্ট আছে সেখানে বোম স্কোয়াডকে, তারা এসে সেই মর্টারটি কিছুক্ষণ আগে নিষ্ক্রিয় করেছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, দেখো আমরা একদম ঝিকরি সীমান্তে রয়েছি, কাঁটাতারের বেড়া দূরে দেখা যাচ্ছে যে এই যে কাঁটাতারের বেড়া, সেখান থেকেই কিন্তু তার পাশেই যে জমি রয়েছে সেই জমিতেই এই মর্টারটি উদ্ধার হয়েছে। ফলে বলা যায় যে এই যে সাত সকালে এই যে মর্টার উদ্ধারের খবর, সেই খবরে কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। এবং পরবর্তীতে এই যে বিন্নাগুড়ি থেকে আর্মির যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বোম স্কোয়াডের কর্মী এসেছিলেন, তারা এসেছিল দিনহাটা থানার পুলিশ এসে তারপরে সেটাকে নিষ্ক্রিয় করে এবং তারপর নিষ্ক্রিয় করা হয়। বেশ, করতেছি, সেটা তো পাঠাইছি যা আছে তো কর। আর যদি বাংলাদেশের দিকে নজর রাখি, যে অভ্যুত্থান হলো, ক্ষমতা দখল হলো, এই সব তো সার। কেন এই কথা বলছি, কারণ এই মুহূর্তে ঘরে বাইরে একেবারে সাঁড়াশি চাপে রয়েছে বাংলাদেশের তদারকি সরকার। আর লাগাতার এই যে হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, এর মধ্যেই কোথাও গিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ। নিশ্চয়ই প্রশ্ন উঠবে কেন এই কথা বলছি, কারণ বিজয় দিবসের মিনিট দুয়েকের ভিডিও ভাইরাল হয়েছে। আগে দেখাই সেই ভিডিওতে ঠিক কি রয়েছে। শপথ করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। অগ্নি সন্ত্রাস, পুলিশ জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েবী মামলার সমুচিত জবাব দেব। এই যে ভাইরাল ভিডিও, এটা এবার বিজয় দিবসের। হাসিনাকে দেশে ফেরানোর শপথ নেওয়া হচ্ছে এবং এই যে অভ্যুত্থান, ক্ষমতা দখল করা, এটা সার কেন বলা হচ্ছে, আরো ডিটেল কৃষাণু জানাতে পারবে। কৃষাণু, এই মুহূর্তে ঘরে বাইরে সাঁড়াশি চাপে বাংলাদেশের তদারকি সরকার, আর এই লাগাতার যে হামলা আক্রমণ হচ্ছে, এর মধ্যে কোথাও গিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ। এই ভিডিও তো অন্তত সেই কথাই বলছে। শুধু এই ভিডিওটা নয় সোনিয়া, যদি গত ২৪ ঘন্টার আমরা ঘটনার পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো যে গতকালই জয় বাংলা লেখার জন্য ছাত্রলীগের ২ ছাত্রকে খুন করা হয়েছে। ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগেরই ছাত্র শাখা, তাদেরকে খুন করা হয়েছে। তার আগে মণি কর্মকার নামে এক মহিলা কর্মীকে কোপ দেওয়া হয়েছে। অর্থাৎ যতটা বোঝা যাচ্ছে যে কোনো ক্রমশ কিন্তু মাথা চালার বা আরো শক্তি বৃদ্ধি করছে আওয়ামী লীগ। যদিও এটা সত্য যে এই ফলাবদলের পর থেকে এখনো পর্যন্ত ৪০০-রও বেশি আওয়ামী লীগের নেতা কর্মী খুন হয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তলে তলে তারা কিন্তু আরো সংগঠিত হওয়ার চেষ্টা করছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সেটাই ভিডিও দেখলে, সে ভিডিও যে তারা প্রতিজ্ঞা করছে যে শেখ হাসিনাকে এখান থেকে নিয়ে, মানে ভারত থেকে আবার
বিপদ বাড়ছে বাংলাদেশের। সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার নির্যাতনে বিশ্বজোড়া নিন্দার মধ্যেই দুয়ারে এবার আরাকান আর্মিও। হ্যাঁ, মায়ানমারের রাখাইন প্রদেশ দখলের পর এবার নজর সেন্ট মার্টিনস দ্বীপে। সীমান্ত লাগোয়া টেকনাফে মগ বাহিনীর সঙ্গে তুমুল লড়াই রোহিঙ্গাদের।